আজ আমরা দেখতে চলেছি একটা ছেলের গল্প, যে ক্লাসের সবার থেকে পিছিয়ে থাকে। যখন তার বন্ধুরা এগিয়ে যায় তখন সে একা দাঁড়িয়ে থাকে, নিজের জগতে হারিয়ে। শিক্ষকদের চোখে সে অযোগ্য, সহপাঠীদের মাঝে থেকেও একা। পরীক্ষার খাতায় লাল কালির দাগ বাড়তেই থাকে, আর শিক্ষকের বকুনি যেন তার নিত্যদিনের সঙ্গী। ধীরে ধীরে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ছেলেটি হয়তো বিশেষ চাহিদা সম্পূর্ণ, তাই তাকে পাঠিয়ে দেওয়া হয় একটি বিশেষ স্কুলে। কিন্তু নতুন পরিবেশেও গল্পটা বদলায় না, সেখানেও প্রতিদিন তাকে অপমান সহ্য করতে হয়। কারো চোখেই তার সম্ভাবনা ধরা পড়ে না, কেউ তাকে বোঝারই চেষ্টা করে না। ঠিক তখনই একদিন স্কুলে আসে এক নতুন শিক্ষক, কিন্তু অন্যদের মতো তিনি আগে কোনো সিদ্ধান্তে পৌঁছায় না, বরং খেয়াল করেন ছেলেটির মধ্যে লুকিয়ে আছে কিছু বিশেষ একটি প্রতিভা, যা কেউ কখনো খুঁজে দেখেনি। শিক্ষক বুঝতে পারেন এই আচরণের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, তাই সে ধীরে ধীরে তার কাছে পৌঁছানোর চেষ্টা করে, জানতে চায় তার মনের কথা। এক সময় তিনি ছেলেটার ভিতর থেকে বের করে আনেন এক অসাধারণ সত্যকে, যা বদলে দেয় তার জীবন। কিন্তু সেই সত্যটা আসলে কি? শেষ পর্যন্ত কি হবে ছেলেটার ভাগ্যে? এই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের শেষটা আপনাকে না কাঁদিয়ে পারবে না। মুভিবাজি চ্যানেলে দেখে নিন এক অনুপ্রেরণামূলক সিনেমার গল্প, যা হয়তো আপনার ভাবনাকেও বদলে দিবে। গল্পের শুরুতেই আমরা মাত্র ৮ বছর বয়সী ছোট্ট ছেলে ঈশানকে দেখতে পাই। সে সব সময় তার কল্পনার জগতে ভেসে থাকে। সে বাস্তব জীবনকে কল্পনায় রূপ দিতে চায়। তার পড়ালেখায় কখনোই তেমন একটা মন বসে না। পড়ালেখায় সে সব সময় উদাসীন, যার কারণে ক্লাসের বেশিরভাগ সময় তাকে ক্লাসরুমের বাইরে পানিশমেন্ট পেতে দেখা যায়। তবে এটা তার কাছে নতুন কোনো বিষয় নয়, বেশ পুরনো একটা রুটিন। সে প্রতি সাবজেক্টেই ফেল করে, তার প্রতি সাবজেক্টেই তার রেজাল্ট আসে দুটো শূন্য, যার কারণে ক্লাস টিচার সবসময় তাকে বকা শোনায়। বন্ধুরাও তাকে নিয়ে হাসাহাসি করে। রেজাল্ট খারাপ করে বারবার একই ক্লাসে থাকে। একবার রেজাল্ট কার্ড দিলে সে বাড়ি ফেরার পথে রুটি হিসাবে রেজাল্ট কার্ডটা কুকুরদের মাঝে ছড়িয়ে দেয়, আর কুকুরগুলো রেজাল্ট কার্ড মুখে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। ঈশান সেটা দেখে ভীষণ মজা পায়, কারণ সে কুকুরদেরকে কিছু সময়ের জন্য বোকা বানাতে পেরেছে। আর তারপর সে খালি হাতে বাসায় ফিরে আসে। অপরদিকে ঈশানের বড় ভাই ইউফান খুবই মেধাবী একজন ছাত্র। শুধু তাই নয়, লেখাপড়ার পাশাপাশি সে টেনিসেও খুব পারদর্শী। ঈশান বাড়ি থেকে বাইরে মাঠে গিয়ে ক্রিকেট খেলার সময় তার প্রতিবেশী বন্ধুদের সঙ্গে মারামারি হয়। যার সাথে মারামারি হয়, ওই ছেলেটা তার পরনের টি শার্ট ইচ্ছা করে ছেড়ে তার মায়ের কাছে গিয়ে মিথ্যে নালিশ করে। আর তার মা ঈশানের মা বাবার কাছে এসে নালিশ করে। ঈশানের বাবা নন্দকিশোর এটা শুনেই সে রেগে গিয়ে ঈশানকে মারতে শুরু করে। ঈশানের কাছে সে একবারও জানতে চায় না আসলে কি ঘটেছিল। তবে এই মিথ্যা শুনে ঈশান আরো রেগে যায়, আর সবার সামনে আবারও সে ছেলেটাকে মারতে শুরু করে। তখন সেই ছেলের মা তার বাচ্চাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়, আর ঈশানের বাবা রেগে গিয়ে তাকে মেঝেতে ধাক্কা মেরে ফেলে দেয়। ঈশান পড়ে গিয়ে কপাল ফেটে রক্ত বের হয়। তারপর ঈশানের মা তাকে আদর করে রক্ত মুছিয়ে ব্যান্ডেজ করে দেয়। আসলে ঈশানের বাবা মনে করে সে অলস, কোনো কিছুতেই সে মনোযোগ দেয় না, তাই সে পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারে না। ঈশানের বাবা মূলত একটা বেসরকারি ফার্মে সাধারণ একজন চাকরিজীবী। এই দিয়ে তার সংসারটা কোনো রকম চলে যায়। পরের দিন সকালে ঈশান স্কুলে গেলে তার ইংলিশ মিস যখন তাকে পড়া ধরে, ঈশান পড়া বলতে পারে না। অনেক চেষ্টা করার পরেও সে কোনো কিছুই বলতে পারে না, তাই সে উদ্ভট একটা ইংরেজি শব্দ উচ্চারণ করে, কারণ তার সবসময় ইংরেজি শব্দ বুঝতে সমস্যা হয়। এটা দেখে তার ক্লাসের বন্ধু বান্ধবরা উচ্চস্বরে হাসাহাসি করে ওঠে, আর ম্যাম তাকে আবারও পড়া বলতে বলে। তখন সে পড়তে না পেরে মুখ ভেঙানোর মতো জিহ্বা দিয়ে আওয়াজ করে। এতে ম্যাডাম রেগে গিয়ে তাকে ক্লাস থেকে বাইরে বের করে দেয়। ঈশানের স্কুলের টিচাররা মনে করতো সে অন্য বাচ্চাদের জন্য বিরক্তিকর। ইংলিশ ক্লাসের শেষেই গণিত ক্লাস। ঈশান গণিতের হোমওয়ার্ক করেনি। ক্লাসে হোমওয়ার্ক না করলে গণিত ম্যাম ক্লাসে কঠোর শাস্তি দিবে, তাই ঈশান যাতে গণিত ম্যামের মুখোমুখি না হয় সেই জন্য সে তার ব্যাগ নিয়ে স্কুল থেকে পালিয়ে যায়। বাইরে গিয়ে ঈশান খুব মজা করে, নিজের মতো একটা দিন উপভোগ করে। আশেপাশে মানুষের দৈনন্দিন জীবন দেখে, আইসক্রিম খায়, নদীর পাশে গিয়ে বসে থাকে। রাস্তায় যে বৃষ্টির পানি জমে থাকে আর সেখান থেকে গাড়ি গেলে কি পরিণতি হয়, সেগুলোও সে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে। রাস্তার ধারে নর্দমার ছোট্ট ছোট্ট মাছ মোজা দিয়ে ধরে তার পানির পটে করে রেখে দেয়, তার বাসায় অ্যাকোরিয়ামে রাখবে বলে। এইভাবে স্কুল টাইম শেষ হওয়ার পর স্কুল ছুটির সময় সে তার স্কুল বাসায় আগে এসে বসে থাকে, যাতে তার ক্লাসে অনুপস্থিতি কেউ বুঝতে না পারে। তারপর ঈশান বাড়ি ফিরে তার ইমাজিনেশন থেকে অসাধারণ একটা পেন্টিং আঁকে, আর সারাদিন সে কি কি করেছে না করেছে এই সব কিছু মিলিয়ে ঈশানের ছবি আঁকতে ভীষণ ভালো লাগে। সে সব সময় খুব আগ্রহ নিয়ে অসাধারণ সব পেন্টিং করে। ঈশানের বাসায় তার মা তাকে খুব যত্ন নিয়ে পড়াশোনা করায়। ঈশানের মার নাম মায়া। ঈশানের মা লক্ষ্য করে ঈশানের হাতের লেখা খুবই খারাপ, সে সবসময় কোনো না কোনো বানান ভুল করতে থাকে। ঈশানের মা তাকে সবসময় মনোযোগ দিয়ে পড়ালেখা করতে বলে, কিন্তু ঈশান তার মায়ের কথা না শুনে
বরং মজা করে। ঈশান একমাত্র তার মায়ের সঙ্গেই খুব মজা করত। ঈশানকে যখন পড়তে বলা হয় তখন সে ছুট্টে দৌড়ে পালিয়ে যায়। এরপর ঈশান রাতে ঘুমোতে গেলে তার বড় ভাইকে খুব মজা নিয়ে আজকে সারাদিনে সে কি কি করেছে, কত মজা করেছে সবকিছু খুলে বলে। ইউহান এইসব শুনে তো তাকে বকা দেয়, ভয় দেখিয়ে বলে বাবা মাকে বলে দিবে। ঈশান কথা দেয় সে আর এমন কাজ কখনো করবে না। কিন্তু কাল স্কুলে গেলে ক্লাসে অনুপস্থিত থাকার জন্য অভিভাবকের স্বাক্ষর সহ একটা দরখাস্ত লিখে জমা দিতে হবে। ইউহান যেন তাকে সেই দরখাস্তটা লিখে দেয়। এই জন্য ঈশান খুব অনুরোধ করতে থাকে। ইউহান এক পর্যায়ে রাজি হয়ে যায় আর তাকে দরখাস্ত লিখে দেয়। পরের দিন ক্লাসে ঈশান ম্যামকে সেই দরখাস্তটা দেখায় আর ম্যামের সামনে খুব চমৎকার কাশির অভিনয় করে। এখানে বলতেই হয় ঈশান কিন্তু খুব চমৎকার অভিনয় করে। আর ম্যাম এটা দেখে সত্যি সত্যি ভেবে নেয়, তার কপালে হাত দিয়ে দেখে আর জায়গায় গিয়ে বসতে বলে। সেদিন তার গণিত ক্লাসের টেস্ট পরীক্ষা হওয়ার কথা। গত ক্লাস মিস করায় ঈশান পরীক্ষা সম্পর্কে কিছুই জানে না। তো এক্সাম পেপার দেখে রীতিমতো ঈশানের মাথা ঘুরে যায়। সে কি লিখবে কিছুই বুঝতে পারে না। 3 গুণ 9 কত হয় বুঝতে পারছে না। তার কেবল শুধু মনে পড়তে থাকে অ্যানিমেশন গুলোর কথা। তার চোখের সামনে নাচতে থাকে 3 দ্বারা পৃথিবী আর 9 দ্বারা প্লুটোকে। তৃতীয় পৃথিবী এক নবম প্লুটো গ্রহে একে অপরের সাথে লড়াই করার কথা কল্পনা করে। পৃথিবীর কাছে নবম গ্রহ পরাস্ত হয়, নয় ধ্বংস হয়ে যায় আর 3 পৃথিবী রয়ে যায়। অর্থাৎ উত্তর 3 গুণ 9 সমান 3ই হয়। আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সম্পূর্ণ ফাঁকা খাতা সে জমা দিয়ে দেয়। তার ক্লাসের বন্ধুরা যখন জিজ্ঞাসা করে পরীক্ষা কেমন হয়েছে, তখন ঈশান আত্মবিশ্বাসের সঙ্গে বলে ফার্স্ট ক্লাস হয়েছে। তো যাই হোক, পরের দিন নন্দকিশোর তার ব্যবসায় ট্যুর শেষ করে বাড়িতে এলে সবাই ভীষণ খুশি থাকে। ঈশানও তার বাবাকে পেয়ে জড়িয়ে ধরে, তার বাবা তাকে আদর করতে থাকে। এমন সময় নন্দকিশোর তার পায়ের সামনে একটা কাগজ দেখতে পায়। সে সেটা হাতে তুলে নিয়ে বুঝতে পারে ক্লাস মিস দেওয়ার জন্য দরখাস্ত লেখা হয়েছে। তখন নন্দকিশোর ঈশানের মাকে ডেকে পাঠায়। ঈশান বেশ ঘাবড়ে যায়, বুঝতে পারে সে ধরা খেয়ে গেছে। তাদের মিথ্যেটা সামনে চলে আসে। এটার জন্য তার বাবা তাদের 2 ভাইকে বকাঝকা করে। পরের দিন ঈশানের স্কুল থেকে তার মা বাবাকে ডেকে পাঠানো হয়। তারা স্কুলে গেলে তাদের ক্লাস টিচার সহ হেডমিস তার বাবা মায়ের সামনে ঈশানের সার্বিক আচরণ, ক্লাসের অমনোযোগী, খারাপ রেজাল্ট, গত দিনের গণিত ক্লাস টেস্টে শূন্য পাওয়া সবকিছু বলে দেয়। এর সাথে সাথে হেডমিস বলে ঈশান অন্যান্য বাচ্চাদের মতো নয়, অন্যদের থেকে আলাদা, অর্থাৎ বিশেষ শিশু। তাকে আলাদাভাবে পড়াশোনা করানো উচিত, তাকে প্রতিবন্ধীদের স্কুলে ভর্তি করা উচিত। এসব শুনে ঈশানের মা বাবা তার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত হয়ে যায়। তো যাই হোক, ঈশানের বাবা তাকে বোর্ডিং স্কুলে ভর্তি করার কথা চিন্তা করে এবং তার মাকে বলে আমার বন্ধুর সাথে কথা হয়ে গেছে, আমি ঈশানকে ওইখানকার এক পরিচিত স্কুলে ভর্তি করে দিব। এই কথা শুনে ঈশান ভীষণ কান্নাকাটি করতে শুরু করে। ঈশান মোটেও বোর্ডিং স্কুলে যেতে রাজি হয় না। সে তার মা বাবাকে খুব অনুরোধ করতে থাকে তাকে যেন বোর্ডিং স্কুলে পাঠানো না হয়। সেই দিন রাতে ঈশান একটা স্বপ্ন দেখে তার মা ট্রেনে করে বোর্ডিং স্কুলে নিয়ে যাচ্ছে। অনেক ভিড়ের মাঝে হঠাৎ করে সে তার মায়ের কাছ থেকে হারিয়ে যায়। তার মা ট্রেনে উঠে গেছে আর সে নিচে দাঁড়িয়ে চিৎকার করছে। এমন সময় তার স্বপ্ন ভেঙে যায়। দেখতে পায় সে তার বিছানায় আছে আর তার চিৎকার শুনে তার মা দৌড়ে আসে। তার মাকে সে জড়িয়ে ধরে আরো কান্নায় ভেঙে পড়ে। তখন তার মাকে সে আবারও কথা দেয়, মা আমাকে বোর্ডিং স্কুলে পাঠিও না, আমি তোমাদের সাথেই থাকবো। আর সত্যি করে বলছি খুব ভালোভাবে লেখাপড়া করব। এই কথাগুলো শুনে তার মাও ভীষণ ইমোশনাল হয়ে যায় আর তার সাথে সাথে কান্না শুরু করে। ঈশানকে শহর থেকে অনেক দূরে একটা বোর্ডিং স্কুলে রেখে আসার জন্য তার বাবা মা আর তার ভাই তার সঙ্গে যায়। সেখানে অন্যান্য বাচ্চাদের মতো তারও একটা বেডে থাকতে হবে, সকল নিয়ম কানুন মেনে পড়ালেখা করতে হবে, শৃঙ্খলার ভেতরেই থাকতে হবে, কোনো রকম অনিয়ম করলেই শাস্তি দেওয়া হবে। তো সেখানে যেতেই সেই হোস্টেলের কেয়ারটেকার তাকে স্বাগত জানায়। ঈশান কখনো তার মা বাবা আর ভাইকে ছাড়া বাড়ির বাইরে থাকেনি, এটা তার জন্য জীবনে প্রথম, তাই সে ভীষণ ভয় পায়। ঈশানকে তার বাবা মা রেখে গাড়িতে চলে যাওয়ার সময় ঈশানের মা ভীষণ কাঁদতে থাকে। ঈশানও কাঁদতে থাকে দূরে দাঁড়িয়ে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই গাড়ির দিকে। গাড়ি চলে যায় তবুও ঈশান দাঁড়িয়ে থাকে সেই পথের দিকে তাকিয়ে। যখন সূর্য ডুবে আধার নামে তখন ঈশানকে ভিতরে যেতে বলা হয়। তখন সে হোস্টেলের ভিতরে আসে, সবার সাথে তাকে রাতের খাবার দেওয়া হয়, কিন্তু ঈশান খাবার খায় না। তার ভীষণ বাড়ির কথা মনে পড়ে, তার মায়ের কথা মনে পড়ে, সে রাতে ঘুমোতে পারে না। এমন সময় সে বাথরুমে গিয়ে প্রচন্ড কান্নাকাটি করে। ঈশান যেমন তার মাকে মিস করছে, অপরদিকে তার মাও তাকে ভীষণ মিস করছে। বাড়িতে এসে ঈশানের সকল জিনিসপত্র মায়া একে একে দেখতে থাকে। তখন তার ড্রয়িং খাতা এক অদ্ভুত রকম পেন্টিং তার চোখে পড়ে। সেখানে সে তার পরিবারের সবাইকে এঁকেছে, মা বাবা ভাই একসাথে সুখী একটা পরিবার। সেখান থেকে বিচ্ছিন্ন হতে হতে ঈশান দূরে চলে যাচ্ছে। এটা দেখে তার মা আরো কান্না করে। ঈশানের মা জানতো সে বাড়ি থেকে কোথাও যেতে ভয় পায়, তার পরিবারকে ছাড়া সে থাকতেই পারে না। তারপর ঈশানের সামান্য কাজ করতেও খুব সমস্যা হয়। সে তার পায়ে জুতোর ফিতা একা একা বাঁধতে পারে না,
কোনো রকম রেডি হয়ে ঈশান ক্লাসে আসলে হিন্দি শিক্ষক তাকে ক্লাস টপার রাজনের সঙ্গে প্রথম বেঞ্চে বসতে বলে। রাজন খুবই মেধাবী ছাত্র, তার পায়ে সমস্যা থাকায় সে স্ট্যাচ ব্যবহার করে হাঁটাচলা করে। রাজন ঈশানকে সব সময় সাহায্য করত। অন্যান্য টিচাররা লক্ষ্য করে ঈশান নর্মাল অথচ সে মনোযোগী নয়। সে ক্লাসের সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। ক্লাসের বেশিরভাগ সময় সে অমনোযোগী থাকে। এমন সময় ফিজিক্স টিচার তার মাথায় চক ছুঁড়ে মারে এবং তাকে সামনে ডেকে শাস্তি দেয়। ঈশানের আগের স্কুল থেকে এখানে তেমন কোনো কিছুই পরিবর্তন হয়নি। তাকে এখানে এসে শাস্তি স্বরূপ বেশিরভাগ সময় ক্লাসের বাইরেই কাটাতে হয়। তাকে ক্লাসের অন্যান্য অ্যাক্টিভিটিস থেকেও বাদ দেওয়া হয়। সে আবারও চরমভাবে হতাশ হয়ে পড়ে। সে শত চেষ্টা করেও পড়ালেখায় কোনো রকম মনোযোগ আনতে পারে না। এসব কারণে সে বইগুলোকে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয় আর সবসময় মনমরা হয়ে অন্যদেরকে দেখতে থাকে। হয়তো ক্লাসে কোনো এক কোণে পড়ে থাকে। সব বাচ্চারা হাসি খুশি থাকলেও ঈশান চুপচাপ হয়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না, খেলা করে না, ঠিক সময় খায় না। 1 মাস পর ঈশানের বাবা তাকে দেখতে আসে। সে তার রুমে গিয়ে প্রচুর কান্নাকাটি করে এবং তারা ডাকাডাকি করলে তখন সে তার রুম থেকে বেরিয়ে ছুটে দৌড়ে বাস্কেটবল এরিয়ায় চলে যায়। সেদিন তার পরিবার তাকে নিয়ে একটা হোটেলে সময় কাটায়। সে সময় তার বড় ভাই তাকে খুশি করার জন্য রং পেন্সিল আর একটা বক্স উপহার দেয়। কিন্তু অতি দুঃখজনক বিষয় এই যে ঈশান তার ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটিস গুলো এখন ছেড়ে দিয়েছে। এখন সে আর ছবি আঁকে না। তার ভিতর থেকে তার সৃজনশীলতার ক্ষমতা হারিয়ে গেছে। কারণ তার ছবি আঁকায় মন বসে না। সে ভিতর থেকে এতটাই ভেঙে পড়েছে। অবশেষে তার বাবা মা আবারও তাকে রেখে চলে যায়। আবারও সে একাই হোস্টেলে থাকে। তার পরদিন সে বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এমন সময় সেখানে রাজন আসে আর তাকে বলে আজকে নতুন আর্ট টিচার আসবে। এই বলে রাজন ঈশানকে ক্লাসের ভিতরে নিয়ে আসে। ঈশানের এমন হতাশ পরিস্থিতি কোনো টিচার তার বিষয়গুলো আমলে নেয় না। ঈশানকে কোনো টিচারই সাহায্য করতে এগিয়ে আসে না। তখন তাদের নতুন টিচার রাম জোকারের পোশাক পরে সবার মাঝে উদয় হয়। রাম সবার সাথে অনেক মজা করে, সবার সাথে নাচ গান করে। এদিকে ঈশান ক্লাসের বাইরে জানালা দিয়ে পাহাড় দেখতে থাকে। সব বাচ্চারাও খুব আনন্দ করে নাচে। রাজনও তার বেঞ্চে বসে খুব মজা করে আর ঈশানকে ঠেলে দেয়, বলে সবার সঙ্গে গিয়ে নাচতে। একটা সময় ঈশান এগুলো খুব ভালো লাগতো। ঈশান খুব মজা করতে পছন্দ করত, নাচতো গাইতো নিজের খেয়াল খুশি মতো। কিন্তু এখন ঈশান আর কোনো দিকেই তাকায় না। তার কোনো কিছুই ভালো লাগে না। সে নিচু হয়ে শুধু বসে থাকে। কোনো মজাতেই যেন তার আর কোনো মন লাগে না, কারণ সে হতাশার চরম পর্যায়ে চলে গেছে। তার জীবন থেকে কেন যেন সব রং হারিয়ে গেছে। রাম অন্যান্য টিচারদের থেকে একটু আলাদা। রাম সকল বাচ্চাদের তাদের নিজেদের পছন্দ মতো ছবি আঁকতে বলে। রামের কথা শুনে সবাই আঁকতে শুরু করে, কিন্তু ঈশান একমাত্র বাচ্চা যে কিনা পেপারেই টাচ করে না। রাম ভাবে হয়তো বাচ্চাটার মন খারাপ, তাই মাথায় হাত দিয়ে হাসি দেয়। ক্লাস শেষে আবারও রাম ঈশানের কাছে এসে দেখে এখনো তার পেপারটা পুরোই সাদা পড়ে আছে। সে কোনো কিছুই তার পেপারে ড্রয়িং করেনি। তখন রাম জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। ঈশান বরাবরের মতোই চুপ করে থাকে, কোনো কথার জবাব দেয় না। তারপর সন্ধ্যায় ঈশান তার বাসায় ফোন করে মায়ের কাছে, কিন্তু ফোন করে কোনো কথা বলে না। নিথরে শুধু চোখ থেকে পানি পড়তে থাকে। আর তার মা জানায় তার বড় ভাই টেনিস প্রতিযোগিতার জন্য তারা একটা ট্যুরে যাচ্ছে, সেজন্য তাকে 1 সপ্তাহ পর নিতে আসবে। ঈশান আরো দুঃখ পায়, কারণ সে ভাবতে থাকে পরিবারের থেকে হয়তো সে অনেকটা দূরে চলে গিয়েছে। এখন কেউ আর তাকে ভালোই বাসে না। সে চোখের জল ফেলতে ফেলতে আবারও হোস্টেলের ভিতরে চলে আসে। পরের দিন রাম দেখতে পায় সে ক্লাসরুমের বাইরে হাঁটু গেড়ে বসে আছে, অর্থাৎ কোনো কারণে শাস্তি পাচ্ছে। এটা দেখে রাম কিছুটা অবাক হয় আর তার বন্ধু রাজনের কাছে এসে বিষয়গুলো জানতে চায়। তখন রাজন জানায় তার লেখাপড়া বুঝতে সমস্যা হয়। সে হাজার চেষ্টা করেও কোনো কিছুই মনোযোগ দিয়ে সম্পূর্ণ করতে পারে না। রাম বুঝে যায় ঈশান বিশেষ শিশু। রাম এই স্কুলে আর্ট টিচারের পাশাপাশি সে একটা প্রতিবন্ধী স্কুলেও পড়ায়। এই ধরনের শিশুর সম্পর্কে সে খুব ভালো করে বোঝে। এদের প্রতি তার এক বিশেষ দৃষ্টি রয়েছে। তারপর সে ঈশানের মনোযোগের বিষয়গুলো দেখার জন্য তার পুরোনো খাতাগুলো দেখতে থাকে এবং তার কোথায় সমস্যা সেগুলো আইডেন্টিফাই করে। সে দেখতে পায় ঈশানের ভুলগুলো খুবই কমন। সে একই ভুল বারবার করে, যেমন সে বি এবং ডি কে কখনোই আলাদা করতে পারে না। যখন সে শিখে তখন সে পারে, পরে আবারও তা ভুলে যায়। রাম সবসময় ঈশানের কথা ভাবতে থাকে, কারণ তারও শৈশবে এই একই সমস্যা ছিল। তারপর রাম ঈশানের বাসায় যায় এবং তার মা বাবার সঙ্গে তার বিষয়গুলো নিয়ে কথা বলে। তখন তার বাবা জানায় ঈশান লেখাপড়া করতে চায় না, অলস, লেখাপড়ার বিষয়টি ঘৃণা করে, তাই তার এই অবস্থা। সেই সময় ঈশানের বড় ভাই ইহন জানায় সে দারুণ ছবি আঁকতে পারে। তার সহজ সহজ কাজগুলো করতে অসুবিধা হয়, যেমন জুতোর ফিতে বাঁধা, ক্রিকেট বল কোন পাশ থেকে আসবে সেটা নির্ধারণ করতে পারা ইত্যাদি। এই কথাগুলো শুনে রীতিমতো রাম অবাক হয়ে যায়, কেননা সেদিন যখন স্কুলে ঈশানকে ছবি আঁকার কথা বলা হয় তখন সে কোনো কিছুই আঁকেনি, বরং
বরং চুপ করে বসেছিল। রাম তার আগের ছবি আঁকার খাতাগুলো দেখতে চায় এবং তার বেডরুমে গিয়ে তার আঁকা ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে যায়। ড্রয়িং খাতা দেখে সে আরো বেশি অবাক হয়ে যায়। তার পরিবারকে নিয়ে সে যে ছবি আঁকে সেটা তার মা রামকে দেখায়। তখন রাম ঈশানের বাবা মাকে বলে তাদের বাচ্চার বিশেষ শিশুদের একজন, তাই সে লেখাপড়ায় প্যাটার্ন গুলো বুঝতে পারে না, শব্দের সাথে অক্ষরগুলো ঘুলিয়ে ফেলে। কিন্তু কোনো মতেই তার বাবা এ কথা মানতে রাজি হয় না। নন্দকিশোর তখন ভাবতে থাকে ঈশানকে সে প্রতিবন্ধী বলছে, আর হয়তো ঈশানকে সে খারাপ কিছু বলছে। তখন রাম এদিক ওদিক তাকিয়ে একটা খেলনা বক্স দেখতে পায় আর সেই বক্সটা নিয়ে আসে। বক্সের উপর চাইনিজ ভাষায় কিছু লেখা থাকে, সেটা নন্দকিশোরের দিকে এগিয়ে দিয়ে আর তাকে পড়তে বলে। তখন নন্দকিশোর বিরক্ত হয়ে যায় আর বলে, এটা কি লেখা সে ভাষা তো আমি নিজেও জানি না, তাহলে আমি কিভাবে পড়বো?" তখন নন্দকিশোর আরো বলে, এই পেন্টিং করে তো জীবনে কোনো কিছু করা যাবে না। জীবনে সফল হতে হলে অবশ্যই লেখাপড়া করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। এক কথায় রামের কথা তারা বুঝতে পারলো কিন্তু মানতে পারলো না। রাম এই বিষয়গুলোতে খুবই কষ্ট পায় এবং রামের ঈশানের প্রতি সহানুভূতি তৈরি হয়। রাম তার বাবার এই কথাগুলো যে ভুল তা প্রমাণ করার জন্য মনে মনে প্রতিজ্ঞা করে। রাম পরের দিন সকালে ক্লাসে আসে আর বিখ্যাত সব ব্যক্তিবর্গের জীবনী বলতে শুরু করে। বিজ্ঞানী, দার্শনিক, অভিনেতার উদাহরণ দেয়। তারাও শৈশবে লেখাপড়া পারতো না। তখন ঈশান তাদের সঙ্গে নিজের জীবনটাকে মেলাতে থাকে এবং চিন্তা করতে থাকে তার জীবনও তাদের মতো। তখন তার ভিতরে কিছুটা ভালো লাগা কাজ করতে থাকে এবং রাম তখন প্রশ্ন করে, কে আলোর বাল্ব আবিষ্কার করেন? প্রথমবারের মতো ঈশান স্যারের সামনে মুখ খুলে উত্তর দেয়, টমাস আলভা এডিসন। এ থেকে আশার আলো জাগ্রত হয়। রাম বুঝতে পারে ঈশানের পরিবর্তন সম্ভব। রাম বোর্ডে কিছু এলোমেলো সেন্টেন্স লিখে দেয়, তারপর সেগুলো আয়নার সামনে প্রদর্শন করে ঈশানকে বোঝানোর জন্য। ওই দিন রাম সবাইকে পুকুরের পাশে নিয়ে যায় এবং বলে, তোমাদের ইচ্ছা মতো কিছু আঁকো। ঈশান পেন্সিল আর কাগজ দিয়ে একটি নৌকা বানিয়েছে আর পানিতে ছেড়ে দেয়। ঈশানের তৈরি নৌকাটা আসলে দেখার মতো অদ্ভুত সুন্দর হয়েছিল। তার নৌকাটা দেখে রাম মুগ্ধ হয় আর প্রদর্শনী হিসাবে নৌকাটা তার সঙ্গে করে নিয়ে আসে। এ থেকে বোঝা যায় ঈশানের ভেতর আগে সেই ক্রিয়েটিভিটি অনুভূতিগুলো সাড়া দিচ্ছে। যেহেতু ঈশান অন্য সব বাচ্চাদের মতো ছিল না, তার অতিরিক্ত ভালোবাসা ও অতিরিক্ত সহানুভূতি প্রয়োজন ছিল, তাই তার একটি সময় বেশি লাগে অন্য সব বাচ্চাদের মতো হয়ে ওঠার জন্য। তাকে এই সাহায্যটুকু করেছিল টিচার রাম। রাম প্রিন্সিপালের সাথে কথা বলে এবং তাকে বোঝায় অন্যান্য সাবজেক্টের জন্য যেন তাকে চাপ না দেওয়া হয়, তাকে তার মনের মতো যেন পড়তে দেওয়া হয় এবং তার রেজাল্টে যেন 90% মার্ক দেখানো হয় অন্যান্য শিশুদের মতো। প্রিন্সিপাল তখন না করে দেয়, এমনটা সম্ভব নয়, মুখের ওপর তা বলে দেয়। তখন রাম প্রিন্সিপালকে আবারও অনুরোধ করে আর বলে, এই বাচ্চার দায়িত্ব আমি নিতে চাই, আপনি আমাকে ওর দায়িত্ব দিয়ে দেন। আর প্রিন্সিপালকে বোঝাতে থাকে ঈশানও একটা স্বাভাবিক বাচ্চা হয়ে উঠতে পারে। এক পর্যায়ে প্রিন্সিপাল সেটা মেনে নেয় আর রামকে স্কুলের স্বার্থে অনুমতি দেয়। রাম বলে সে তার স্কুলের ছুটির পর ঈশানকে পড়াবে। পরের দিন ঈশানকে পড়ানোর জন্য রাম নতুন নতুন কিছু পদ্ধতি অবলম্বন করে যাতে সে সঠিকভাবে বর্ণমালাগুলো বুঝতে পারে। সেন্ট বক্স, ময়দা খেলা, সংবেদনশীল পদ্ধতি ব্যবহার করে। অঙ্ক শিখতে তাকে অডিও এবং বিভিন্ন সিঁড়ির উপর থেকে নিচের অক্ষর লিখে শেখানো হয়। কয়েকদিনের ভিতর ঈশানের ইমপ্রুভ করতে শুরু করে, যা অন্যান্য শিক্ষকরা বিগত 2 বছরও করতে পারেনি। হঠাৎ একদিন রামের সাথে নন্দকিশোরের দেখা করতে আসে আর রামকে কিছু কথা শোনায়। তখন রাম জবাব দেয়, আপনার ছেলে তো নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। একথা শুনে নন্দকিশোর অনুতপ্ত হয়। আসলেই তার ছেলে কি ছিল আর এখন কি হয়েছে। বের হওয়ার সময় ঈশানের বাবা ঈশানকে নোটিশ বোর্ডের সামনে দেখতে পায় আর সে নোটিশ বোর্ডের যে লেখাগুলো আছে সেগুলো পড়তে দেখে। তারা তাদের অজান্তেই ঈশানকে কত বড় কষ্ট দিয়েছে এটা তারা অনুভব করতে পারে। এটা ভেবে তার চোখে পানি চলে আসে। ঈশানকে তার বাবা দেখা না দিয়ে ঈশানের সাথে কোনো কথা না বলেই দ্রুত তার স্কুল ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। এরপর রাম স্কুলের একটা চিত্র অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে অংশগ্রহণ করতে পারবে শিক্ষার্থী সহ সকল শিক্ষক। সবাই এই স্কুলের এমপি থিয়েটারে জড়ো হয় এবং সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিজ নিজ অবস্থানে বসে যায়। তখন হঠাৎ করে ঈশানকে আর খুঁজে পাওয়া যায় না। ঈশান কোথায় গিয়েছে কেউ বলতে পারে না। রাম একটু চিন্তায় পড়ে যায়। হঠাৎ দেখা যায় ঈশান এমপি থিয়েটারের মাঠে এসে হাজির। তারপর রাম তাকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে বসিয়ে দেয় এবং রাম প্রথমবারের মতো তার ভাইয়ের দেওয়া রং পেন্সিলের বক্স দিয়ে কিছু চিত্র অঙ্কন করে। সকলে ছবি আঁকার প্রতিযোগিতায় ব্যস্ত, ছাত্র শিক্ষক একই মাঠে। বিষয়টা ভীষণ মজার। পুকুরের ধারে একা একটা বালক বসে, অর্থাৎ ঈশান যে পুকুরের ধারে বসে কল্পনার ছবি আঁকতো, মাছগুলো যে পুকুরের পানিতে খেলা করে তারই একটা বাস্তব চিত্র ফুটিয়ে তোলে। ঈশান তার আঁকা ছবিটা শিক্ষকের কাছে জমা দিলে ঈশান দেখতে পায় তার টিচার ঈশানের খুব সুন্দর একটা ছবি এঁকেছে, তার হাসি মুখের একটা ছবি। ঈশান এটা দেখে কাঁদতে থাকে। ছাত্র শিক্ষকের এমন অঙ্কন বিচারকদের মন কেড়ে যায়।
কিছুক্ষণ পর তাদের প্রিন্সিপাল ঘোষণা করে এই ছবি দুটি তাদের ইয়ারবুকের কাভারে দেওয়া হবে। তারপর ঈশানকে যখন বিজয়ী ঘোষণা করে আর পুরস্কার দেওয়ার জন্য ডাকা হয়, পুরো ক্যাম্পাস উল্লাসে ফেটে ওঠে। জীবনে প্রথমবারের মতো ঈশান কোনো কিছুতে প্রথম হয়েছে, তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, তাকে দেওয়া হচ্ছে হাজারো করতালি। পুরস্কার না নিয়েই রামের কাছে ছুটে গিয়ে রামকে জড়িয়ে ধরে ঈশান। বছর শেষে অভিভাবক সমাবেশে প্রিন্সিপাল যখন তার বাবা মাকে ডেকে পাঠায়, প্রিন্সিপাল খুবই গর্ব সহিত তার ছেলে ছবি আঁকার প্রতিভা দেখায় আর তার প্রশংসাও করে। অন্যান্য টিচাররাও তাদের সন্তানের প্রশংসা করে। তখন প্রিন্সিপাল স্পেশালি রামের কথা বলে, এসব হয়েছে রামের জন্য। ঈশানের বাবা মা রামের কাছে ছুটে যায় তাকে ধন্যবাদ জানানোর জন্য। ঈশানকে তার বড় ভাইয়ের সাথে মাঠে ফুটবল খেলতে দেখে তার বাবা মা আরো বেশি ইমোশনাল হয়ে কান্নায় ভেঙে পড়ে আর রামকে বুকে জড়িয়ে ধরে। তারা চির কৃতজ্ঞতা প্রকাশ করে, তাদের আচরণের জন্য তার কাছে ক্ষমা চায়। বাৎসরিক ছুটির জন্য ঈশানকে রাম বিদায় জানায়। ঈশান এখন তার শহরে ফিরে যেতে পারবে। শেষ দৃশ্যে আবারও ঈশান ছুটে এসে রামকে জড়িয়ে ধরে। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়। আজকের গল্প থেকে কি বুঝলেন? নিজ নিজ অবস্থান থেকে সকলেই মেধাবী, কাউকে ছোট করে দেখবেন না। তাকে যত্ন করে সময় দিলে সেও পরিবর্তন হতে পারবে। তাকে সঠিক পথ দেখালে পথ চলতে পারবে। গল্পটা কেমন ছিল অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।